দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিনোদন আড্ডার ঈদ স্পেশাল নতুন একটি পর্বে। আজ আমার সাথে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী লুইপা। লুইপা কেমন আছেন? আমি ভালো আছি ঋতু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপু। যেহেতু আমরা ঈদ স্পেশাল একটা মুহূর্তে আছি, সেহেতু জানতে চাই যে ঈদে আপনার কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? ঈদ তো আসলে গানে গানেই কাটছে। গানের মাধ্যমেই আমার অডিয়েন্সের সাথেই এবার ঈদ করছি 7 দিন ব্যাপী বিভিন্ন বিভিন্ন চ্যানেলে, তারপরে আউটডোর শোজ সব কিছুই আছে। আর গান রিলিজের ব্যাপারে যেটা হয় যে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই গান আসে সবসময়, লুইপা অফিসিয়াল থেকে। এবারে আমি লুইপা অফিসিয়াল থেকে কোনো গান রিলিজ করিনি, কারণ এবারে যেহেতু বিভিন্ন জায়গা থেকে গান আসছে, বিভিন্ন মাধ্যম থেকে গান আসছে, সো ওই গানগুলোর সাথে যাতে আমার গানটা যেই চ্যানেল থেকে আসবে সেটা যেন ক্ল্যাশ না করে, সে কারণে আসলে আমার ঈদটাকে আমি উপলক্ষ না করে আমি ভেবেছি পহেলা বৈশাখের আগে আগে কিছু গান রিলিজ করব। আপনি গানের মানুষ, একটু আমি ছোটবেলার গল্পটা জানতে চাই। গানে আসলে কিভাবে অনুপ্রেরণা আসলো বা গান শেখার আগ্রহটা কিভাবে জন্মালো? এই গল্পটা তো আসলে সবাই জানে, তারপরও আবার বলি। সেটা হচ্ছে গিয়ে ছোটবেলায় আমার বাসায় কেউ গান করতেন না, আমার বাবা মা, বাট সবাই গান শুনতে পছন্দ করতেন। ভেরি গুড অডিয়েন্স সবাই। আর আমার ওখান থেকে গান শুনতেই আসলে গানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আর তখন আমি যখন কথা বলা শুরু করেছি, একটু হাঁটতে শুরু করেছি, তখন ফার্স্টে গানই গেয়েছি, আবার একটু নেচেছি। সো শিল্পের সবগুলো শাখায়, যেরকম গান, নাচ, অভিনয়, কবিতা আবৃত্তি, ছবি আঁকা সবই করেছি। একটা সময় আমার বাবা বললেন যে কোনো একটাকে বেছে নিতে, একটা মানুষ তো সব করতে পারে না একসাথে। সো আমি গানটাই আমাকে বেশি টেনেছে, আমার মনে হয়েছে যে আমি গানটাই করবো সবসময়। তারপর থেকে আসলে গান করেই যাচ্ছি। আচ্ছা আপু, এই যে গান শেখার একটা ব্যাপার, নিজেকে গ্রুমিং করা, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, আপনি তো এখন একজন জনপ্রিয় শিল্পী বলা চলে। যখন এই যে মানুষের মাঝখানে যান, আপনাকে ঘিরে একটা অডিয়েন্স তৈরি হয়, কেমন লাগে আসলে? এটা তো খুব ভালো লাগার একটা ব্যাপার, কারণ আমি ছোটবেলা থেকে কখনো চিন্তা করিনি যে গানটাকে প্রফেশনালি নিয়ে সামনে এগোবো বা এটা আমার ক্যারিয়ার হবে, যে এটা নিয়ে কখনো আমি আসলে পরিকল্পনা করিনি। বাট আস্তে আস্তে আসলে যখন একটা রিয়েলিটি শোর মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিতে সামনে গিয়েছি, তখন আমার মনে হয়েছে আমার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে, তারা আমার কাছে গান শুনতে চান, তাদের পছন্দের কিছু গান আছে, সেই গানগুলো তারা আমার কাছে শুনতে চান। এইগুলো তো মানুষের আসলে ভালোবাসা, এবং এই ভালোবাসা কিন্তু আসলে আমাকে অনেক ইন্সপায়ার করে। যখন কোথাও যাই, কেউ আসে ছবি তুলতে, তখন আমি যত টায়ার্ড হই না কেন, তারপরও কিন্তু হাসি মুখে তাদের সাথে ছবি তুলি, বিকজ আমার কাছে মনে হয় যে তাদের এই ভালোবাসাটার জন্যই তো আসলে আমার গান গাওয়া। হচ্ছে বিষয়টা এরকম হয় যে ধরেন যখন একটা মানুষ প্রমিনেন্ট হতে শুরু করে, তখন তার অনেক ব্যারিয়ার্স তৈরি হয়। যেহেতু আপনি মিডিয়াতে কাজ করছেন, মিডিয়াতে কি আপনি এরকম কোনো বাধা বা কোনো বাধার সম্মুখীন হয়েছেন, এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে কিনা? বাধা তো আসলে থাকবেই, সবসময়ই থাকে। আমিও তার থেকে ব্যতিক্রম নই, বাধা আছে। আর মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি বলবো যে গান গাইতে গেলে একটা জিনিস আমাদের, একটা জেম থাকতে হয় আমাদের, সেটা হচ্ছে গিয়ে ধৈর্য। আর ধৈর্য ধরে আসলে আছি বলেই আমার মনে হয় যে আমি আমার মিউজিক্যাল জার্নিতে 12 বছর পেরিয়ে কাজ করছি এখনো। বাধা অনেক এসেছে, দেখা গেছে হয়তো আমি একটা কাজ করতে চেয়েছি কিন্তু করতে পারিনি, সেখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেখান থেকে আবার বেরিয়ে আসার একটা ব্যাপার। সো এরকম অনেক কিছু আসলে অনেক সময় ফেস করতে হয়েছে। আচ্ছা আপু, এই যে মিডিয়াতে কাজ করছেন, অনেক বড় বড় সেলিব্রিটিদের সাথে মেশা হয়, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হয়, এটা আসলে কিভাবে ব্যালেন্স করেন? মিডিয়াতে যাদের সাথে কাজ করছি তারা কিন্তু অলমোস্ট বিকেম লাইক আ ফ্যামিলি। আমার বাবা মা বা আমার হাজবেন্ড, আমার বাচ্চা, তাদের বাইরে আমি যাদের সাথে মিশি, যাদের সাথে সময় বেশি স্পেন্ড করি, বেশি দেখা হয় যাদের সাথে, তারা কিন্তু আসলে এই মিউজিক্যাল ফ্যামিলির মানুষজনই। সো ওটাও একটা ভালো লাগে, একটা রিল্যাক্সেশন, যে সবার সাথে টাইম স্পেন্ড করছি, একটু হাহাহিহি করছি, হাসাহাসি করছি। তাতে করে আমার মনে হয় যে একটু ভেতর থেকে একটু নিজেকে হালকা লাগে। আচ্ছা আপু, আমরা না অনেক সময় অনেকের মুখে শুনি যে মিডিয়াতে আসলে মেয়েদের একটু কম নিরাপত্তা থাকে বা তাদের নিরাপত্তাহীনতায় ভোগে বা বিভিন্ন কুপ্রস্তাব পেয়ে থাকে। কখনো কি এরকম কিছুর সম্মুখীন হয়েছেন? এটা আসলে মিডিয়াতে না, এটা আমাদের মানে দেশের যেই পরিস্থিতি, সেখান থেকে আমি বলবো যে মেয়েরা আসলে নিজেদের সেফ রাখতে হয়। আর এইরকম ভুগতে তো আসলে সব মেয়েদেরই সব সেক্টরেই ফেস করতে হয়, আমার যেটা মনে হয়। তো সেটা টেকনিক্যালি হ্যান্ডেল করাটাও নিজের কাছেই নিজের ব্যাপার, সেটা একদমই।
মিডিয়াকে আমি আলাদাভাবে দোষ দিয়ে বলবো না যে মিডিয়ার মেয়েরা এরকম হয় বা মিডিয়ার মেয়েদেরকে এরকম ফেস করতে হয়, সেটাকে আমি আলাদাভাবে বলবো না। এটা একদম মেয়েদের পার্সোনালি একটু সাবধান থাকলেই সবকিছু ঠিক। আপু আপনি যেমন গানে পারদর্শী সেরকমই আপনি একজন সুন্দরী, তো ফিল্ম থেকে কখনো অফার পাননি? প্রশ্নটা তো শুনে মানে এটা একটা প্রশংসার মতো লাগলো শুনতে যে সুন্দরী। অ্যাকচুয়ালি ফিল্মের হ্যাঁ অফার পেয়েছি, বিকজ আমি ওই যে বললাম ছোটবেলায় অভিনয় করেছি, মঞ্চনাটক করেছি, তারপরে আমার রিয়েলিটি শো এর পরে কিন্তু আমার কিছু নাটকে অভিনয় করা হয়েছে, যার কারণে পরবর্তীতে আমাকে ফিল্মের জন্য বলা হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি গানটাই করছি, আবার আমার বাবা ছোটবেলায় বলেছেন যে কোনো মানুষ যে কোনো একটা কাজ করতে পারে, অ্যাট এ টাইম অনেক কিছু করতে পারে না, সেটা সুন্দর হয় না। সো আমার কাছে মনে হয়েছে গানের সাথে রিলেটেড যে জিনিসটা হবে সেইটুকু পর্যন্ত আমি কাজ করব, তার বাইরে না। সেই কারণে আমার যখন অভিনয় করতে ইচ্ছে হয়েছে বা নাচতে ইচ্ছে হয়েছে, আমি হয়তো আমার মিউজিক ভিডিওতে আমার গানেই নেচেছি। এর বাইরে আসলে কোনো কাজে কখনো আমার ইচ্ছেটাও আসেনি। এবং এটা কি আসলে ইচ্ছা নেই নাকি পারিবারিক এক ধরনের এই যে বাবার একটা সংস্কৃতি, এটাই কি কারণ, নাকি কখনো আনসেফ মনে হয় বা অন্য কোনো কারণ আছে? না, আসলে আমার ইচ্ছেই হয়নি। আমার মনে হচ্ছে আমি গানটাকে যেহেতু বেশি ভালোবাসি, গানটাই মন দিয়ে করব, আর অন্য কিছুতে আসলে যাওয়ার আমার কোনো ইচ্ছে। কিন্তু আপু আমরা কিন্তু দেখে থাকি যারা আসলে একবার নাম ফ্রেমটা পেয়ে যায় তারা আরো অনেক এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। এখন সবাই একটু মডেলিং এ যদি ভালো করে তাহলে তার ইন্টেনশনটাও মুভির দিকে থাকে, সেক্ষেত্রে আপনি এক্সেপশনাল, বিষয়টা যদি আরেকটু বলতেন। আমাদের রুনা ম্যাম কিন্তু ছোটবেলায় নাচতেন। তিনি কিন্তু নাচটাকে প্রথমে প্রাধান্য দিয়েছেন, তারপরে যখন তিনি গানে এলেন তখন কিন্তু তিনি গানে স্টাক হয়ে গিয়েছেন। গান থেকে বের হয়ে কিন্তু তিনি আর অন্য কিছু চিন্তা করেননি। সো আমিও মনে করি যে গান থেকে আসলে আমি এত ভালোবাসা পেয়েছি, এত মানুষের কাছে আমার মনে হয় যে কাছে যেতে পেরেছি। আর আমাকে যেহেতু আমার অডিয়েন্স ওই ফিডব্যাকটা দেয় যে আমি তাদেরকে কি গান শোনালে বা কেমন ধরনের গান তারা পছন্দ করেন বা কতদিন তারা আমাকে চান এই মিউজিক ইন্ডাস্ট্রিতে, সেই ফিডব্যাকটা পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বেশি মূল্যবান যে তাদের ভালোবাসাটা আমি পেয়েছি। আমার এখান থেকে আসলে সুইচ করার বা এখান থেকে মুভ করার ওরকম কোনো ইচ্ছেই আর কখনো হয়নি। আপনার আসলে কেমন লাইফস্টাইল পছন্দ? মানে আমি আপনাকে দেখতে পাচ্ছি খুব সিম্পল একটা সাধারণ একটা মানুষ, এটার কারণ কি? সিম্পল লাইফস্টাইল তো আসলে আমার ভেতর থেকে যেটা আসে, আমি সবসময় আসলে আমার মন যেটা চাই সেটাই করি। সো ওইটাই আমার লাইফস্টাইল, যে আমার মন যখন যা চায় আমি তখনই সেটা করি। লুইপা কি অনেক ব্র্যান্ডের জিনিসপত্র পছন্দ করে বা ব্র্যান্ড পছন্দ করে, এরকম কিছু কি? না, অনেক ব্র্যান্ডের জিনিস আমার ইউজ করা হয় না বা পছন্দ ওরকম কিছু না। আমি আসলে সবকিছুর সাথেই সবকিছুর সাথেই আমি অ্যাটাচড হতে পারি। আমার কাছে মনে হয় সবকিছুতেই সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারি। সো আমার ওই ধরনের কোনো প্রবলেমও হয় না। আমরা তো ঈদের একটা মৌসুমে রয়েছে, ঈদকে কেন্দ্র করে আপনার ঠিক কি প্ল্যান রয়েছে? ঈদের দিন কি করবেন বা কিভাবে সেলিব্রেট করবেন? আমার আসলে মিউজিক্যাল লাইফটা আর পার্সোনাল লাইফটা তো একদম মিলেমিশে একাকার, দুটোই মিউজিক্যাল। সো আমার যেহেতু স্টেজে অনেক সময় কাটবে, টেলিভিশনে অনেক সময় কাটবে, ঈদে একদম ঈদের দিনটা আমার প্ল্যান হচ্ছে আমার পরিবারকে সময় দেয়া। ওই দিনটা আমি আসলে কোনো টেলিভিশন প্রোগ্রামও রাখিনি, ওই দিন আমি কোনো স্টেজ শো রাখি নাই, যেহেতু ওই দিনটা আমি আমার বাচ্চাকে সময় দেবো, আমি আমার ফ্যামিলিকে সময় দেবো। আচ্ছা, মিডিয়াতে আমরা দেখেছি যে ঈদের মৌসুমে অনেক ধরনের গসিপিং চলে, অনেক চর্চা চলে, তো লুইপা কি আসলে সেগুলোর বাইরে? আমাকে আমাকে আসলে আমার ভেতর থেকে ওরকম কোনো গসিপিং ওরকম কিছু হয়তো বেরিয়ে আসবে না, কোনো টেলিভিশন প্রোগ্রামেও আসবে না। পার্সোনালিও যদি আমরা বসে আউট অফ দ্য ক্যামেরা বসে গল্প করি, তাও মনে হয় না ওরকম কিছু আসবে। বিকজ আসলে সবকিছু তো খুব সাবলীলভাবেই চলছে, ওরকম কোনো গসিপিং এর কোনো স্কোপও নেই বা ওরকম কিছু ঘটেও নি আমার লাইফে যেটা নিয়ে আসলে গসিপিং করা। কখনো কি সাইবার বুলিং এর শিকার হয়েছেন? হ্যাঁ, হয়েছি, বহুবার, অনেকবার সাইবার বুলিং এর শিকার হয়েছি। মানুষ অনেক কিছু কমেন্ট করেছে, খুব লাইটলি নিয়েছি, কারণ একটা মানুষের সবকিছু যেরকম ভালো হতে পারে না, একটা মানুষের মধ্যে যেরকম ভালো ব্যাপারটাও থাকে, মন্দ ব্যাপারটাও থাকে, সেরকম একটা মানুষকে আবার সবারও ভালো লাগে না। আমাকে হয়তো 90% মানুষ ভালোবাসে, 10% মানুষ ভালোবাসবে না, সেটাই স্বাভাবিক। সো সেটাও মেনে নিতে হবে, আমার ওই 10% মানুষকেও আমার আসলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনি যেহেতু মিডিয়ার মানুষ, যদি বলতে বলা হয় মিডিয়ায় পছন্দের 3 জন
ছেলে অভিনেতা এবং 3জন মেয়ে অভিনেতার নাম বলতে কার কার নাম মনে আসবে প্রথমে? অভিনেতা কেন, আমাকে সঙ্গীত শিল্পীদের নাম বললেই তো বেশি ভালো হতো। আচ্ছা, অভিনেতা তারপর প্লাস সঙ্গীত আমার মনে শিল্পী। হয় আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন একদিক দিয়ে, কারণ যেহেতু আমি নিজেই মিউজিক করি, তো এখন যদি আমি সঙ্গীত শিল্পীদের 3জন পছন্দের 3জন ছেলে 3জন মেয়ে সঙ্গীত শিল্পীর নাম উল্লেখ করি, সেটা আবার আমার জন্য একটু ঝামেলার ব্যাপার হয়ে যাবে। সো অভিনেতা অভিনেত্রী এটা ঠিক আছে, এটা ভালোই। অভিনেতার কথা বলতে গেলে তো শাকিব খানের কথা অবশ্যই বলতে হয়। আর এখনকার সময়ে যারা বেশ পপুলার হয়েছে তাদের মধ্যে আমার মিউজিক ভিডিওতে অ্যাক্ট করেছে সিয়াম আহমেদ, আচ্ছা, রোশন, সো তাদের কথা বলতে পারি ছেলেদের মধ্যে। আর মেয়েদের মধ্যে তো একদম টপ টপ লিস্টে যারা আছেন প্রচুর আমাদের দেশে, এটা একটা খুব মানে কি বলবো, আমি খুব ভালো লাগার একটা বিষয় যে প্রচুর নায়িকা আছেন আমাদের দেশে। আর ভালো লাগে ইন্ডাস্ট্রিটা যে গ্রো করছে, এটা ভালো লাগে। তারপর আমি খুব একটা কন্ট্রোভার্সিয়াল হব না, আমি বলবো আমার ভালো লাগে নুসরাত ফারিয়া ভালো লাগে, অপু বিশ্বাস ভালো লাগে, বুবলি ভালো লাগে, পরিমণি ভালো লাগে, সবাইকেই আমার ভালো লাগে, পূজা চেরি ভালো লাগে। সো যারা কাজ করছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। সবাইকে একচেটিয়া ভালো বললেন। আপনি আসলে কোনো দোষের মধ্যে যাচ্ছেন না। বুঝতে পেরেছি। আপু, ইন ফিউচার গান নিয়ে আপনার আর কি কি পরিকল্পনা আছে? গান নিয়ে গানটা নিয়ে আরো ডেভেলপড হতে চাই। সেটা হচ্ছে আমরা যে এখন গান করি বা গান শিখি, সেই গানগুলো তো আসলে আমাদের আগের প্রজন্মে যারা গান গেয়ে গেছেন বা যারা গান গেয়েছেন তাদেরকে আমরা ফলো করি। অনেক সময় দেখা যায় সারেগামা প্র্যাকটিস না করে তার মানে গুণী শিল্পীরা যেরকম শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় রুনা ম্যাম, নীলুফার ইয়াসমিন ম্যাম, ওনারা যে গানগুলো গেয়েছেন সেই গানগুলো আমরা প্র্যাকটিস করে আসছি, গোল্ডেন সং বলি এগুলোকে আমরা। আর এখনকার সময়ে সেই গানগুলোর পাশাপাশি আসলে আমরা যারা গান করছি, যে গানগুলো হচ্ছে, এই গানগুলোর লঞ্জিভিটি যেন বাড়ে আরো, এই গানগুলো যেন একসময় গোল্ডেন সং হয়ে যায়, সেটাই হচ্ছে আমার চেষ্টা থাকবে। নতুন প্রজন্মের জন্য নতুন সাউন্ড যেন দিতে পারি, সেটাই আমার চেষ্টা থাকবে। আপু, যেহেতু আপনি একজন কণ্ঠশিল্পী আর আমরা জনকণ্ঠের বিনোদন আড্ডার একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমি আপনার পছন্দ মতো 2 লাইন গান একটু জনকণ্ঠের দর্শকদের জন্য শুনতে চাই। আমি একটা আমার নিজের গাওয়া গান গেয়ে শোনাচ্ছি। এই গানটা সুর করেছেন আমাদের দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ম্যাডাম রুনা লায়লা। আর গানটা লিখেছেন আরো একজন কিংবদন্তি গুণী গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার স্যার। এই গানটা দিয়ে আমি আমার পরিবেশনা আজকের অনুষ্ঠান শেষ করব। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যাই, এই তো চাই। আমি যখন একা থাকি মনে তোমার ছবি আঁকি, আমার আগুন আগুন বুকে যেন সুখের ফাগুন পাই। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই। আপু, আপনাকে অনেক ধন্যবাদ বিনোদন আড্ডায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনকণ্ঠের অডিয়েন্সদের জন্য যদি কিছু বলতে চান। নিশ্চয়ই, যারা এই আয়োজন দেখলেন, যারা শুনলেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ছাড়া তো আসলে আমরা কিছুই না। তো আপনারা দেখেছেন, এই কারণে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সেই সাথে জনকণ্ঠকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, বিনোদন আড্ডার আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন জনকণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।